আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প। এই গল্পের তুলনা হয় না। গল্পের নাম মির্জুর মা। শুনতে থাকুন আজকের গল্প মির্জুর মা। আর হ্যাঁ, আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার গল্প পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুনতে থাকুন আজকের গল্প বনফুলের লেখা গল্প মির্জুর মা। মনিহারি গ্রামের মির্জুর মাকে মনিহারি গ্রামবাসীদের এখনো মনে আছে কিনা জানি না, কেননা মানুষের স্মৃতি বড় ক্ষণজীবী। স্বার্থের সম্পর্ক যাহার সহিত যতক্ষণ থাকে, মানুষ তাহাকে ততক্ষণই মনে রাখে। স্বার্থের সম্পর্ক পুরাইলেই মানুষ ভুলিয়া যায়, ইহাই নিয়ম। মির্জুর মা আমাদের বাড়িতে যখন আসিত, তখন আমার বয়স 5-6 বছরের বেশি নয়। সে ছিল গয়লানি। বাড়ি বাড়ি দুধ দিয়া বেড়াইত, সারা গ্রামে দুধ দিয়া বেড়াইত সে। যখনই আসিত সঙ্গে একটা না একটা ছেলে বা মেয়ে থাকিত, কখনো কালো, কখনো ফর্সা, কখনো বেটে, কখনো লম্বা। কারো নাকে শিকনি, কারো চোখে পিছুটি, কারোর মাথায় তেল নেই, কারোর মুখের কোণে ঘা। সব মির্জুর মার ছেলে মেয়ে। আমার মায়ের স্বভাব ছিল, ছেলে মেয়েদের অসুখ তিনি বরদাস্ত করিতে পারিতেন না। আমার বাবা ডাক্তার ছিলেন। মা মির্জুর মায়ের ছেলে মেয়েদের কোনো না কোনো ব্যবস্থা করিয়া দিতেন। আমাদের বাড়িতেই অনেক দুধ হইত, বাহির হইতে দুধ কিনিবার দরকার ছিল না। তবু মির্জুর মা 1 পোয়া দুধ আমাদের বাড়িতে দিত। না বলিতেন, তোর কালো গাইয়ের দুধ দিয়ে যাস 1 পোয়া করে। মায়ের বোধহয় আর একটা উদ্দেশ্য ছিল। মির্জুর মা আমাদের বাড়িতে ঘুঁটে ঠুকিয়া দিত। তাহার সহিত যে ছেলে বা মেয়ে আসিত, তাহারাও ঠুকিত। মির্জুর মার চেহারা আমার বেশ মনে আছে। সে বেঁটে লোক ছিল, ঘাটটা ডান দিকে একটু হেলিয়া থাকিত, কালো রং ছিল। একটা চোখের তারার মাঝখানে সাদা দাগ ছিল একটা, কোনো কালে ঘা হইয়াছিল হয়তো। মির্জুর মায়ের কিন্তু আর একটা যে বৈশিষ্ট্য ছিল, তাহা সচরাচর দেখা যায় না। তাহার কণ্ঠস্বরে উদারা, মোদারা, তারা এই 3টি গ্রামই সমানভাবে বাজিত। যখন যে গ্রামে ইচ্ছা সে কথা কহিতে পারিত। যখন কাহাকেও সদুপদেশ দিত, তখন তাহার কণ্ঠে বাজিত উদারা। সাধারণ কথাবার্তার সময় মোদারা, আর ঝগড়া করিবার সময় তারা। যখন চুপি চুপি বসিয়া মায়ের কাছে পরনিন্দা করিত, তখনও মনে হইত যেন তারায় তার কণ্ঠস্বর বাজিতেছে। মনে হইত একটা ভ্রমর যেন দ্রুত ছন্দে গুনগুন করিয়া চলিয়াছে। মির্জুর মাকে চিরকালই এইরকমই দেখিয়াছি। তাহার বয়স কত হইতে পারে তা কোনোদিন ভাবি নাই। মোটামুটি ধারণা ছিল যে মির্জুর মা আমার মায়ের বয়সই হইবে। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটিল যে আমার সে ধারণা বদলাইয়া গেল। মির্জুর মা একদিন ফিসফিস করিয়া মায়ের কাছে নালিশ করিল যে তাহার বড় বেটা হকরু কাল তাহাকে মারিয়া তাহার রূপার মেঠিয়া অর্থাৎ বালা 2টি ছিনাইয়া লইয়া গিয়াছে। ডাক্তারবাবু অর্থাৎ আমার বাবা যেন তাহাকে ডাকিয়া একটু শাসন করিয়া দেন। বাবা হকরুকে ডাকিয়া পাঠাইলেন। আমি হকরুকে আগে দেখি নাই, তাহার চেহারা দেখিয়া ঘাবড়াইয়া গেলাম। তাল গাছের মতো লম্বা, কালো আর সন্ডা, শালুপ্রাংশ মহাভুজ বলিলে অত্যুক্তি হয় না। এই মির্জুর মার ছেলে? অবাক হইয়া গেলাম। বাবা তাহাকে ধমকাইতে লাগিলেন, তুমি মির্জুর মাকে মেরে তার মেঠিয়া নিয়ে গেছো কেন? হকরু প্রথমেই নিজের নাক কান মলিয়া ফেলিল। ভগবান জানে হুজুর, আমি ওর মেঠিয়া কেড়ে নিইনি,
ওই আমাকে বলেছিল গরু কেনবার সময় দেবে। কাল পোকমন সিংয়ের বাচ্চাটা কিনলাম, ও মেটিয়া দেবে বলেছিল বলেই দর করেছিলাম, কিন্তু কেনবার সময় যখন চাইতে গেলাম তখন বললে আমি মেঘুকে দিয়ে দিয়েছি। আমি তখন বাক্স খুলে দেখলাম, দেখি রয়েছে মেটিয়া, আমাকে মিছে কথা বলছে। তখন আমি নিয়ে গেলাম, তখন আর না নিয়ে করি কি? পোকমন সিংয়ের সঙ্গে কথা তখন পাকা হয়ে গেছে। মির্জুর মা কাছেই চোখে কাপড় দিয়া দাঁড়াইয়াছিল। ফুপাইয়া ফুপাইয়া বলিল, ও আজকাল আমাকে মোটেই মানে না, ওর বউয়ের কথায় চলে, আমার কথা একেবারেই শোনে না। বাবা ধমকাইয়া উঠিলেন, এ কি কথা? মায়ের মনে কষ্ট দেওয়া? যাও যাও, এক্ষুনি পায়ে ধরে মাপ চাও। হকরু বাবার কথা অমান্য করিল না, তাহার লম্বা দেহ নত করিয়া বীরঝুর মায়ের পায়ে হাত দিতে গেল। বীরঝুর মা বোধ হয় ইহাই চাহিতেছিল, কারণ সে যখন মুখ হইতে কাপড় সরাইল দেখা গেল তাহার মুখ হাসিতে ভরিয়া গিয়াছে। হয়েছে হয়েছে, আর পা ধরতে হবে না, বাবু যা বললে তা মনে রেখো। মনে হইল তাহার হাসির সঙ্গে যেন গর্ব মিশিয়াছে। হকরু চলিয়া গেল। বীরজুর মা আর ঘুমটা টানিয়া বাবাকে সম্বোধন করিয়া বলিল, মেটিয়া আমি ওকেই দিতাম, কিন্তু ও আমার কথা শোনে না কেন? দেখলাম আমাকে লুকিয়ে বউকে একখানা রঙিন শাড়ি কিনে দিয়েছে, এর মানে কি? বাবা ব্যাপারটা মিটাইয়া ফেলিবার জন্য সংক্ষেপে বলিলেন, আর না, আরও সব করবে না। বীরজুর মা ভিতরের দিকে চলিয়া গেল। মায়ের কাছে বসিয়া ওমরার মতো গুনগুন করিতে করিতে হকরুর বউয়ের নিন্দা করিতে লাগিল। বউটা নাকি অত্যন্ত বাজি, প্রায়ই লুকাইয়া বাপের বাড়ি চলিয়া যায়। হকরু কাজকর্ম ছাড়িয়া তাহার পিছু পিছু ছোটে, আর জিনিসপত্র ভাঙে কত। শুনিলে কেহ বিশ্বাস করিবে? মাসে 2-3টা করিয়া হাঁড়ি ভাঙিয়া ফেলে, কাপড়ে প্রায় খোঁজ দেয়। মাথাটা যেন কাকের বাসা, তেল দেয় না। উহার বাবা নিমু গোয়ালাও নাকি ওই রকমই লোকে ছাড়া ছিল, তাড়ি খাইয়া দিনরাত পড়িয়া থাকিত। বীরজুর মা ওই মেয়ের সঙ্গে হকরুর বিবাহ দিতে চাহে নাই, কিন্তু হকরু না ছোড়, মেয়েটার রং ফর্সা কি না, আর যখন তখন ফিক ফিক করিয়া হাসে। অনেকদিন পরে কথাটা আমার মনে হইয়াছিল, তখন আমার বয়স একটু বাড়িয়াছে। বীরজুর মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, আচ্ছা, সবাই তোমাকে বীরজুর মা বলে, কিন্তু তোমার ছেলে বীরজুকে তো একদিনও দেখিনি, সে কোথা? সে মরে গেছে কোকা বাবু। যে বছর গায়ে হায়জা হয়েছিল, হায়জা অর্থাৎ কলেরা, সেই বছরই আমার বীরজু চলে গেল। কি ভালো ছেলে যে ছিল। বীরজুর মায়ের কণ্ঠস্বর কাঁপিয়া গেল, চোখের উদ্গত অশ্রু মুছিয়া বলিল, সবই উপরওয়ালার মর্জি কোকা বাবু। বীরজুর মা বেহারি, তাহার সহিত হিন্দিতেই কথাবার্তা হইত, কিন্তু সে যে আমাদের পর এ কথা কখনো মনে হয় নাই। তাহাকে নিজের লোক বলিয়াই জানিতাম। আমার জন্য সর, চাঁচি, মিঠাই, পেয়ারা কত কি যে লইয়া আসিত। মাকে বলিত, ইও আমার আর এক বেটা। পূজার সময় প্রতিবারই আমার জন্য একটি রঙিন কুর্তা কিনিয়া আনিত, আমাকে সেটা নিজে হাতে পরাইয়া ঠাকুর দেখাইয়া আনিত। দেখিতাম এক পাল ছেলে মেয়ে তাহার পিছু পিছু ঘুরিতেছে, সব বীরজুর মার ছেলে মেয়ে। মেলায় সে সকলকে কিছু না কিছু কিনিয়া দিত। আমাকেও কতবার মাটির পুতুল কিনিয়া দিয়াছে, কোনোবার গণেশ, কোনোবার মহাদেব, কোনোবার শ্রীকৃষ্ণ। বীরজুর মার সম্বন্ধে আর একটা স্মৃতিও মনের মধ্যে জাগিয়া আছে। আমার বয়স তখন বোধ হয় বছর 10। ফাঁসিয়াতলায় আমাদের কিছু জমি ছিল, রোজই শুনিতাম সেখানে নাকি খুব ভালো মটর হইয়াছে। স্বাদ হইল,
মাঠে বসিয়া গাছ হইতে ছিঁড়িয়া ছিঁড়িয়া মটরশুঁটি খাইব। জানিতাম বাবাকে কিংবা মাকে বলিলে তাহারা রাজি হইবেন না। তাই এক রবিবার দুপুরে বাবা মা ঘুমাইবার পর একা বাহির হইয়া পড়িলাম। বাহির তো হইয়া পড়িলাম, কিন্তু ফাঁসিয়া তলা কোন দিকে রাস্তা জানা ছিল না। গ্রাম হইতে বাহির হইয়া মাঠে মাঠে ঘুরিতে লাগিলাম। চারিদিক সবুজে সবুজ, শীতের রোদে চারিদিক জলমল করিতেছে। দুপুরবেলা, মাঠে বিশেষ কোনো লোকও নাই। অনেক দূরে রঙের উপরে একটা পাহারাদার বসিয়া আছে। এমন একটা লোক পাইলাম না যে আমাকে বলিয়া দেয় ফাঁসিয়া তলা যাইবার রাস্তা কোনটা। আলের উপর দিয়া চলিতে চলিতে হঠাৎ একটা সরু পায়ে চলা পথ পাইয়া গেলাম। দুই দিকে সবুজ, মাঝখানে একটা সরু ফিতার মতো পথ চলিয়া গিয়াছে। সেই রাস্তা ধরিয়া চলিতে লাগিলাম। কতক্ষণ চলিয়াছি মনে নাই, চলিয়াছি তো চলিয়াছি। খানিক্ষণ পরে থমকাইয়া দাঁড়াইয়া পড়িতে হইল। দেখিলাম প্রকাণ্ড একটা সবুজ বোঝা আমার দিকে আগাইয়া আসিতেছে। প্রায় সঙ্গে সঙ্গে বোঝার নিচে পা দুইটাও দেখিতে পাইলাম। দাঁড়াইয়া রহিলাম। তারপর দেখিলাম পিছনে পিছনে একটি ছোট ছেলেও আসিতেছে। আমার কাছাকাছি আসিয়াই বোঝাটা থামিয়া গেল। বোঝার ভিতর হইতে বীরচুর মা কথা কইয়া উঠিল, হে কি খোকা বাবু, যে তুই এখানে? আমি আমি ফাঁসিয়া তলা যাব, রাস্তা কোন দিকে বলে দে তো। আমিও তো ফাঁসিয়া তলা থেকেই আসছি, সেখানে আমারও এক টুকরো জমি আছে। তুমি সেখানে যাচ্ছ কেন এই রোদে? মটরশুঁটি খাবো। ও মা, তার জন্য অত দূরে যাবার দরকার কি? আমার বোঝাতেই তো মটরশুঁটি আছে। চল চল, ওই গাছতলায় বসবি চল, এখানে বড় রোদ। দূরে একটা বট গাছ ছিল। বীরজুর মা সেইখানে আমাকে লইয়া গেল। গাছের তলায় বোঝাটা ফেলিয়া দিয়া পা ছড়াইয়া বসিল। তারপর সেই ছেলেটাকে বলিল, মটরশুঁটি ছাড়িয়ে ছাড়িয়ে দে খোকা বাবুকে। সেদিন সেই দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের মাঝখানে বসিয়া বীরজুর মায়ের দেওয়া প্রচুর মটরশুঁটি খাইয়াছিলাম। এই স্মৃতিটি মনে সঞ্চিত হইয়া আছে। কিছুক্ষণ পরে বীরজুর মা বলিল, আর খেতে হবে না, বেশি খেলে পেট ব্যথা করবে, মাইজি তখন আমাকে বকবে। মাকে তুই যেন বলে দিস না। আচ্ছা, নেব না। আমাকে কি দিবি বল? আমি আমি আবার কি দেব? একটা চুম্মা দে। হঠাৎ বুড়ি বীরজুর মা আমার গলা চড়াইয়া আমাকে চুম্বন করিল। তুই বাড়ি ফিরে যেতে পারবি তো? তোর সঙ্গে যাব। আমি এখন যে বাড়ি যাব না, আমাকে এখন বাজারে যেতে হবে, এগুলো বেচবো না। আচ্ছা দাঁড়া, ব্যবস্থা করে দিচ্ছি। সেই ছোট ছেলেটাকে বলিল, ওই দিককার খেতে রেশমি ঘাস কাটছে, তাকে ডেকে নিয়ে আয় তো। ছেলেটা ছুটিয়া চলিয়া গেল। জিজ্ঞাসা করিলাম, রেশমিকে? আমার বেটি। একটু পরে রেশমি আসিল। ফর্সা লম্বা একটা মেয়ে, বয়সে আমার চেয়ে অনেক বড়। খোকা বাবুকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। চলো। রেশমির সহিত বাড়ি ফিরিলাম। বছর 10 পরে বীরজুর মার যেদিন মৃত্যু হইল, তখন আমাদের কলেজের ছুটি ছিল। দেখিলাম বীরজুর মার শবের পিছনে গ্রাম শুদ্ধ লোক চলিয়াছে। সব বয়সের লোক, একপাল ছেলে মেয়ে, সকলে আকুলভাবে কাঁদিতেছে। সেই দিনই সত্যটা জানিতে পারিলাম, বীরজুর মায়ের বিবাহ হয় নাই, সে চিরকুমারী ছিল। বীরজুর বাবার সহিত তাহার বিবাহের সব ঠিক হইয়া শেষে বিবাহ ভাঙিয়া যায়। বীরজুর বাবার অন্যত্র বিবাহ হয়। তাহারই প্রথম সন্তান বীরজু। বীরজুর মা আর বিবাহ করিতে চাহে নাই। বীরজুর বাবা বীরজুকে তাহারই কোলে তুলিয়া দিয়াছিল, তাই তাহার নাম বীরজুর মা। তাহার আসল নামটা সকলেই ভুলিয়া গিয়াছিল।
তাহার আসল নাম ছিল সোহাগ।